গত ক্লাসে আমরা যেহেতু সুষম বেগের উদাহরণে গিয়ে আটকায় গেছিলাম, আজকে ওইখান থেকে শুরু করব, তাই না? সো সুষম বেগের সংজ্ঞা কি বলছিলাম? যেই বেগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে। মান এবং দিক লেখা দেখা যাচ্ছে? ওকে। উভয়ই কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাকেই আমরা কি বলবো? সমবেগ বলবো, সুষম বেগ বলবো, অথবা আর কি কি বলতে পারি? ওটাতে ইংরেজিতে চমৎকার ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি। আর কি বলতে পারি? সমান বেগ। আরো বলতে পারি এটাকে সমান বেগ। আরো বলতে পারি ধ্রুব বেগ। ধ্রুব বেগ। এই সবগুলো কনস্ট্যান্ট ভেলোসিটি, ইয়েস, এই সবগুলাই হচ্ছে পরীক্ষায় ঘুরায় ফিরায় ইউজ করবে। সবগুলো একই কথা মিন করবে। কি মিন করবে? বেগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, সমান থাকবে এরকম না, অপরিবর্তিত থাকবে। এটাকে আরেকটা ভাবে বলা যায়, এই সমবেগের কথাটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব একই সরল রেখা বরাবর অতিক্রম করবে। কোন বেগ সমবেগে আছে, ধ্রুব বেগে আছে, তার অর্থ হচ্ছে সেই বস্তুটি সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব একই সরলরেখা বরাবর অতিক্রম করবে। ওই যে বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকা যায় কথা, সমান সময়ে সমান দূরত্ব একই সরলরেখা বরাবর অতিক্রম করবে, একই কথা। বুঝাতে পারছি? এই সব কিছুই হচ্ছে আমার সমবেগ, সুষমবেগ, ধ্রুববেগ ইত্যাদির বৈশিষ্ট্য। পরীক্ষায় কিন্তু কথাগুলোকে অনেকভাবে ঘুরাই দিবে। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? ওকে। ইনফ্যাক্ট এই যে লাস্ট যে লাইনটা লিখলাম, সমান সময় সমান দূরত্ব একই সরলরেখা বরাবর, অথবা সমান পরিমাণ, ভালো হবে। সমান সময় সমান পরিমাণ দূরত্ব, এটা বললে একটু ভালো হয়। আচ্ছা, যাই হোক, কথাগুলো তোমরা চাইলে সুষম বেগের সংজ্ঞায় অ্যাড করতে পারো। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, সংজ্ঞাগুলোকে তোমরা যত সমৃদ্ধ করে লিখবা, তত তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ঠিক আছে, এটা সব সময়কার জন্য সত্য। এবং তুমি ওই সংজ্ঞাগুলোকে কিভাবে লিখতেছো, তার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে কিভাবে উপস্থাপন করতেছো, এইগুলা তোমার পরীক্ষার নাম্বারের মানে মানে কি বলবো, ট্র্যাজেক্টরি ঠিক করে দিবে। ঠিক আছে, ওই যে দেখবা স্কুলে অলরেডি মনে হয় তোমাদের টিচাররা বলা শুরু করছে যে প্রি টেস্টে অর্ধেকের বেশি ফেল করবে, বলতেছেন এগুলা। সো এগুলা ওইখানেই নাম্বার কাটবে, যখন তোমাদের সংজ্ঞা ঠিক মতো হবে না, স্যারদের পছন্দ হবে না, দেখবা সংজ্ঞায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 2-এ 0 দিয়ে দিবে সরাসরি স্কুলে। ঠিক আছে, ওইগুলো আটকানোর জন্য ওই হচ্ছে যত বেশি ইনফরমেশন লেখা যায়। ঠিক আছে, আমাদের এখানে কথা আছে, পরীক্ষার দিন হঠাৎ করে এত লেখা লিখতে পারবে না, যেই কারণে তোমাদের আগে থেকে লিখে লিখে অভ্যাস করতে হবে। যেমন এই যে নম্র আমাকে গতদিন একটা পেজ দিছো হোমওয়ার্কের, তারপর শাহরিয়ার দাও, হুজাইফা দাও, বাকিরা অত বেশি দাও না, মিরান দিছো দু একবার, স্বপ্নিল মনে হয় দিছিলা, অনুপমও দিছিলা। বাকিরা যা যা দাও নাই তা সহ একটা বিশাল হোমওয়ার্ক খাতা রেডি করবা। আগামী শুক্রবারে আমি সবার একটা করে হোমওয়ার্ক খাতা চাই। বাট খাতা বলতে এত মোটা খাতা না, ওই যে লুজ পেজ কিনবা, কিনে সংজ্ঞাগুলোকে যেইভাবে তুমি লিখতে পারো, পরীক্ষায় আসলে প্রশ্ন লিখবা যে বেগ কাকে বলে, তারপর নিচে উত্তর লিখবা, যে পরীক্ষায় 1 নাম্বারের জন্য আসলে কিভাবে লিখবা, সুষম বেগ বলতে কি বুঝো, এটা 2 নাম্বারের জন্য সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আসবে, এটার উত্তর লিখবা। তারপর ওই যে পরিমাপের একক বলতে কি বুঝো, 2 নাম্বারের প্রশ্ন। আর পরিমাপের একক কাকে বলে, 1 নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে লব্ধ রাশি বলতে কি বুঝো, মাত্রা সমীকরণ বলতে কি বুঝো, 2 নাম্বারের, মানে কি বুঝো হচ্ছে সব 2 নাম্বারের প্রশ্ন। আর কাকে বলে, 1 নাম্বারের প্রশ্ন। এরকম করে 2 নাম্বার আর 1 নাম্বারের যত রকম প্রশ্ন চ্যাপ্টার 1 আর 2 থেকে সম্ভব, এই পুরো 1 সপ্তাহ ধরে লিখবা। যারা যারা আগে লিখছো তাতে খাতা কাটছি না, অনেক জায়গায় লিখে দিছি না যে এটা এরকম ঠিক করতে হবে, তোমরা আবার লিখবা। ঠিক আছে, আর যারা লিখো নাই তারা প্রথমবার লিখবা। ঠিক আছে, এইচডব্লিউ খাতা আমার কাছে থাকো, তোমরা লুজ শিটে নিয়ে আসবা। ঠিক আছে, এটা লুজ শিটে নিয়ে আসবা, কোনো সমস্যা নাই, আবার নতুন করে লিখবা, মানে যা মনে আছে ওখান থেকে লিখবা, এটা আরেকটা পরীক্ষা। আর শোনো আরেকটা কথা, আমি তোমাদের যে এক্সাম গুলো সামনে নিবো, বা তোমাদের সপ্তাহে যে এক্সাম গুলো নিবো, ওখানে মাঝে মধ্যে এক্সাম চেষ্টা করবা কোনো প্রিপারেশন না নিয়ে এসে দিতে।
এটা আমি সিরিয়াসলি বলতেছি। এই জন্য দিবা একদম বিনা প্রিপারেশনে তুমি কতটুকু পারো সেটা তুমি নিজেকে টেস্ট করবা। আমি আর তুমি সেটা নিয়ে পরে কথা বলবো, আমাকে বলবা যে স্যার বা ভাইয়া আমি এটা একদম বিনা প্রিপারেশনে দিয়ে দিছি, এরকম নাম্বার পাইছি, আপনার কি মনে হয় আমি কি করলে বিনা প্রিপারেশনে এর থেকে ভালো নাম্বার পাবো? কারণ মানে হইতেই পারে মানে তুমি কোনো কারণে অসুস্থ ছিলা পরীক্ষার আগের দিন, হইতে পারে না, বাট তোমার পরীক্ষা তো দিতে হবে, হবে না? সো এরকম কম প্রিপারেশনে কিভাবে ভালো করা যায় সেটাও আমাদের একটা কাজের ধারা হবে। সব পরীক্ষা তাই বলে বিনা প্রিপারেশনে দিবা না। একটা পরীক্ষা দিবা, তারপর আবার তিনটা পরীক্ষা প্রিপারেশন নিয়ে দিবা, আবার একটা পরীক্ষা 1 মাস পর দিবা যে বিনা নিয়ে দেখি, দিয়া দেখি কি হবে, হাইয়েস্ট কত পাই বা লোয়েস্ট কত পাই, কত নিচে নামা যায়। এই ব্যাপারগুলো নিজের সাথে নিজে টেস্ট করতে হবে, সিরিয়াসলি বলতেছি। তখন দেখবা একটা সময় গিয়ে এমন কনফিডেন্স আসছে, এসএসসি পরীক্ষা বা টেস্ট পরীক্ষার মধ্যে গিয়ে বসবা যে এখান থেকে প্রশ্ন দিক, সমস্যা কি, এর আগে তো কত ভয়ঙ্কর পরীক্ষা দিয়ে আসছি। বুঝো নাই? এই কনফিডেন্সটা দরকার আছে। এনিওয়েজ, সমবেগের সুষমবেগ সম্পর্কে এই ইনফরমেশন গুলো সম্পর্কে কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? উদাহরণ, উদাহরণ যেমন তৌসিফ বলছে যে হচ্ছে শব্দের বেগ একটা চমৎকার উদাহরণ, ঠিক আছে? সুষমবেগের উদাহরণ হচ্ছে কি, এটা প্রাকৃতিক উদাহরণ, মানে প্রকৃতিগতভাবে শব্দের বেগ একটা সুষমবেগ, কিন্তু এখানে আবার কনটেক্সট দিতে হবে, শব্দের বেগ কোথায়, পানিতে, কোন কঠিন পদার্থে, নাকি বাতাসে? আমরা নর্মালি বাতাসের কথা চিন্তা করি, এবং বইয়ে দেখবা এই কথাটা বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে কিংবা বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল বানান যে কি লিখতেছি, বায়ুমণ্ডল হয়ে গেছে, বায়ুমণ্ডলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে কিংবা বায়ুমণ্ডলে শব্দের বেগ কত জানো? 332। কোন সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে মাথায় চলে আসবে। 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা সুষম বেগের একটি উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে? অনেকে মাতব্বরি করে কি করে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য স্থানে শব্দের বেগ বলে। শূন্য স্থানে শব্দের বেগ কত? শূন্য। শূন্য স্থানে শব্দ চলাচল করে না, যেতে পারে? শব্দ কি একটা যান্ত্রিক তরঙ্গ না? এটা কোথাও পড়ছো? শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যেটা পরিবহনের জন্য মাধ্যম অবশ্যই প্রয়োজন। শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। সুতরাং শূন্য মাধ্যমে শব্দের বেগ কত হবে? 0। এটা মাথায় রাখবা, এটা আমি লাল কালিতে লিখে দিচ্ছি। শূন্য মাধ্যমে শব্দের বেগ 0, শূন্য। কারণ কি? সমাধ্যম নেই, অথবা শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গর জন্য মাধ্যম প্রয়োজন হয়। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। এইগুলো কিন্তু ছোট ছোট এমসিকিউ, যেগুলো হচ্ছে গিয়ে হুট করে পরীক্ষায় দিয়ে দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই কথাটা এই জন্য মেনশন করলাম কারণ দ্বিতীয় যে উদাহরণটা দিব আমরা, সেই উদাহরণটা শূন্য মাধ্যমের উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পড়েছো এটা? ওই প্রথম অধ্যায়ে থাকার কথা। এই আলোর বেগ সবসময় কি সরল রেখা বরাবর যায় না? এই আলোর বেগের মান কি চেঞ্জ হয়? না। সো আলোর বেগও কি একটা সুষম বেগের উৎকৃষ্ট উদাহরণ বলা যায়, কিন্তু এটা কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। মাধ্যম চেঞ্জ হলে কিন্তু আবার আলোর বেগ চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য এই কথাগুলো মাথায় রাখা ইম্পর্টেন্ট, যে কোথায় কোনটা লিখতে পারবো, কোথায় কোনটা লিখতে পারবো না। সুষম বেগ নিয়ে উদাহরণ বোঝা হয়েছে? হ্যাঁ, বাতাসে বা বায়ুমণ্ডলে যেভাবে লিখতে চাও লিখতে পারো। কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। এখন সুষমবেগ সম্পর্কে বোঝা গেল, তাহলে অসমবেগ, অসমবেগ নিয়ে গত ক্লাসে কিছু বলছিলাম। ওকে, তাহলে আজকে অসমবেগ নিয়ে শুরু করবো। অসমবেগ ইংরেজিতে বললে বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি। সুষমবেগকে যেরকম অনেক রকম নামে রাখা হয়, অসমবেগকে সেরকম এত রকম নামে রাখা হয় না সাধারণত। অসমবেগকে অসমবেগী মানে, অথবা আরেকটা যে নামে রাখতে পারে সেটা হচ্ছে, গেস করতে পারো কি? পরিবর্তনশীল। কারণ
অসমবেগ বা পরিবর্তনশীল বেগ। থ্যাংক ইউ তৌসিফ। পরিবর্তনশীল বেগ মানে যে বেগ পরিবর্তিত হয়, অসমবেগ মানে এই বেগ আর ধ্রুব থাকবে না। ঠিক আছে, ওকে। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে শুধুমাত্র কি মানে এই সম্পর্কে বলা যায়, একটু আমাকে তোমরা বলো তো, কে বলবে? নিপ, তুমি তোমার ধারণা অনুযায়ী অসমবেগ কি হওয়া উচিত? আর কিছু? তৌসিফ, তোমার কি মনে হয় আর কিছু অ্যাড করা উচিত? আরে ভাই, নর্মালি বলো, সমস্যা নেই। হইতেও পারে না। ওকে মিনান। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন আমরা বলছি মান ও দিক উভয়ই পরিবর্তিত হয় না, ওটা কি ধ্রুববেগ বা সমবেগ? মান অথবা দিক যে কোনো একটা চেঞ্জ হইলে কি বেগ চেঞ্জ হয়ে যাবে না? যেমন একটা এক্সাম্পল দেই, একটা গাড়ি সোজা যাইতেছে, একটু পরে সে ডানে যাবে, বেগের মান সেম আছে, একই মানের বেগে সে ধরো ড্রিফট করে টার্ন নিছে, দিক কি ঠিক আছে? বা ইউ টার্ন নিছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? বেগের মান সেম আছে বা ডিরেকশন চেঞ্জ হয়েছে, দুটোকে কি একই বেগ বলা যাবে? বলা যাবে বস্তু সমবেগে আছে? না। তার মানে মান পরিবর্তিত হবে না, কিন্তু দিক পরিবর্তিত হবে, এটা হইলে অসমবেগ হবে। এটা বুঝতে পারতেছি। আবার এরকম একটা সিনারিও চিন্তা করো, তোমার গাড়ি সোজা যেতেছে, দিক পরিবর্তন করতেছে না, কিন্তু একবার অ্যাক্সিলারেটর চাপতেছে, আবার ব্রেক চাপতেছে, বেগের মান কি ঠিক আছে? না। শুধুমাত্র মানের পরিবর্তনের জন্য কি বেগের পরিবর্তন হয় না? সবসময় মাথায় রাখবা, একটা স্কেলার রাশি পরিবর্তন হওয়ার জন্য শুধুমাত্র মান পরিবর্তন হওয়া এনাফ। এটা আমি ভেক্টর এবং স্কেলার রাশির ক্ষেত্রে বুঝাইছিলাম, এবং পার্থক্যের মধ্যে এই কথা লিখাও দিছিলাম যে স্কেলার রাশি পরিবর্তন হওয়ার জন্য শুধুমাত্র মান পরিবর্তন হইলেই হয়ে যায়, কিন্তু ভেক্টর রাশি পরিবর্তন হওয়ার জন্য শুধুমাত্র মান, অথবা শুধুমাত্র দিক, অথবা উভয়ই পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তিত হয়। বুঝতে পারছি? সো যখন আমি অসমবেগের কথা লিখতেছি, অবশ্যই কথাটা এভাবে আসতে হবে। তাহলে আমরা শুরু করব কিভাবে? দেখো, বলবো কোন নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল কোন বস্তুর বেগ যদি সম্পূর্ণ গতিকালে শুধুমাত্র মানে পরিবর্তিত হয়, কমা, অথবা দিকে পরিবর্তিত হয়, অথবা আহ, অথবা বানানটা মিক্স দেখছো, অথাপ, অথবা উভয়ই পরিবর্তিত হয়। অথবা উভয়ই পরিবর্তিত হয়, তখন সেই বেগকে অসম বেগ বলে। কোথায়? সম্পূর্ণ গতিকালে শুধুমাত্র মানই পরিবর্তিত হয়, কমা, অথবা দিকে পরিবর্তিত হয়, অথবা উভয়ই পরিবর্তিত হয়। এখন তাহলে আমি একটা এক্সট্রা লাইন লিখতে পারি, অর্থাৎ বস্তু যদি সমান সময়ে সমান পরিমাণ, আচ্ছা,
সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম না করে, অথবা এভাবে বলা যায় সমান সময়ে অসমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে। একটু আগে কি লিখছিলাম? সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব সুষমাবেগের জন্য। তাহলে এখন কি লিখবো? বস্তু যদি সমান সময়ে অসমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তবে তার বেগকে বুঝাইতে পারছি? এইভাবে বললে কিন্তু অসম বেগ নিয়ে আসলে আর কোনো রকম কোনো কনফিউশন থাকে। ওকে, চমৎকার। এখন উদাহরণ কি দিতে পারি? এক্স্যাক্টলি। আমরা কি এক কথা এভাবে বলতে পারি, বাস্তব জীবনে অধিকাংশ বেগই অসমবেগ বলা যায়? তারপর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আচ্ছা জলদি রাখো জলদি রাখো। আমি মনে হয় শুধুমাত্র তোমাদের গ্রুপে গত সপ্তাহের পিডিএফ গুলা দেই নাই, আর এই সপ্তাহের পিডিএফ গুলা দেই নাই, তাই না? এমনি তার তার আগ পর্যন্ত পিডিএফ সব দেওয়া হয়েছে। তো 2 সপ্তাহের পিডিএফ জমে গেছে, এটা আমি এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিব। এই সপ্তাহের মানে আজকে কালকের মধ্যে পিডিএফ গুলাও দিয়ে দিব, ভিডিও গুলাও ইনশাল্লাহ আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি। তাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আবার দিয়ে দিব। মানে ওই তো গত সপ্তাহের পিডিএফ গুলো আবার দিয়ে দিব। উদাহরণ বলতে চাচ্ছিলাম, রাইট? উদাহরণ, দেখো আমরা বলছি শুধুমাত্র যখন সংজ্ঞা বলছি, সংজ্ঞা লেখার ক্ষেত্রে আমরা 3 ধরনের কথা বলছি। একটা হচ্ছে শুধুমাত্র মানে পরিবর্তিত হয়, অথবা দিকে পরিবর্তিত হয়, অথবা উভয় পরিবর্তিত হয়। এই 3 ধরনের কথা বলছি না? তাই 3 ধরনের জন্য 3 রকম উদাহরণ আমরা দিতে পারি। একটা চিন্তা করো শুধুমাত্র মানে পরিবর্তিত হয়, তার মানে আমি বলতে পারি যে সোজা চলাচলরত গাড়িতে ব্রেক চেপে বা এক্সিলারেটরের বাংলা কি? আচ্ছা, এক্সিলারেটর চেপে বা এক্সিলারেটর চেপে চালানো, এটাতে শুধুমাত্র কি হচ্ছে? মানের পরিবর্তন হচ্ছে, বলা যায়। 2 নম্বরে বলতে পারি বাঁক নেয়া কোনো যানবাহন, যে যানবাহন বাঁক নিচ্ছে, বেগ সমান কিন্তু দিক চেঞ্জ হচ্ছে, সিম্পল। আর 3 নম্বরে আরেকটা কথা তুমি বলতে পারো, যেখানে মান আর দিক দুটাই চেঞ্জ হচ্ছে। ধরো গাড়ি ড্রিফট করতেছে, লিখলা গাড়ি ড্রিফট করতেছে, সমস্যা নাই তো। রিয়েল লাইফে তো আর করতেছিস না, এক্স্যাক্টলি। সো হ্যাঁ, এক্সেলেটর চেপে চালানো মানে এটাকে তুমি তোমার মতো করে লিখতে হবে, জাস্ট দাঁড় করায় দিলাম। হইতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু মান পরিবর্তন না করেও তো বাঁক নেওয়া যায়। কারণ তুমি চিন্তা করো, বাঁক নেওয়ার আগ মুহূর্তে একটু গাড়ি স্লো করে না? স্লো কইরা তারপর বাঁকটা নেয়, রাইট? এই জায়গায় কিন্তু বাঁক নেওয়ার সময় অতটা স্লো করে না, বরং গাড়ি বাইকা যায়। দেখবা বড় হাইওয়েতে রাস্তাটা এরকম একটু উঠানো, উঁচা করা, খেয়াল করছো কখনো? সো ওইটা ওই জন্যই যেন গাড়ি তার বেগ সেম রেখা টার্ন নিতে পারে। ঠিক আছে? বাট এনিওয়েজ, মানে অনেকভাবে জিনিসটা উপস্থাপন করা যায়। বাট গুড কোয়েশ্চেন। অসমবেগ সম্পর্কে বুঝতে পারছি। অসমবেগ নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। এখন দেখো, গড় বেগ বলে যদি আমি একটা নতুন ধারণা নিয়ে আসি, গড় বেগ, গড় বেগটা কি সুষম বেগের জন্য প্রযোজ্য হবে না অসম বেগের জন্য প্রযোজ্য হবে? না, অসম। সুষম বেগের মধ্যে বেগের মান আর দিক সবসময় কি আছে? সমান আছে। গড় কি ওখানে দরকার আছে? গড় তো ওখানেই দরকার যেখানে আমার ভিন্ন ভিন্ন রকম বেগ আসবে। আমি কি বুঝাইতে পারছি? সো গড় বেগ নামক যে ধারণাটা সুষম বেগের ক্ষেত্রে প্রযোজ্য না, অসম বেগের ক্ষেত্রে প্রযোজ্য। আরো একটা কথা হচ্ছে গিয়ে, আমরা বলতে পারি, তোমরা কি তাৎক্ষণিক বেগ কখনো তাৎক্ষণিক বেগ নাম শুনছো? শুনছো? আচ্ছা, এই তাৎক্ষণিক বেগ যে শব্দটা, এইটাও তুমি তোমার কি মনে হয় সুষম বেগের জন্য প্রযোজ্য না অসম বেগের জন্য প্রযোজ্য? কারণ সুষম বেগে তো সব সময় সমান আছে, তাহলে ওইখানে তাৎক্ষণিক বেগ যা, যে কোনো সময়ের বেগও কি। কিন্তু যখন অসম বেগে আছে,
তখন কিন্তু তোমার তাৎক্ষণিক বেগের প্রয়োজনীয়তা আছে, কারণ মনে করো তোমার গাড়ি এতক্ষণ সোজা চলতেছিল, কিন্তু ওই যে বললাম এক্সিলারেটর চাপতেছো একবার, ব্রেক চাপতেছো আরেকবার, তাহলে তোমার বেগ এক এক সময় এক এক রকম না? যেই মুহূর্তে কথা বলা হচ্ছে হঠাৎ ওই মুহূর্তেই বেগ কত, একদম এখন বেগ কত, আমার এক্ষণ বল, এটাই কি তাৎক্ষণিক বেগ না? যে দেরি না, এক্ষণ বলবি কত বেগ, ওটাই তো তাৎক্ষণিক বেগ। এটা শুধুমাত্র অসম বেগের জন্যই প্রযোজ্য হওয়ার উচিত, সুষম বেগের জন্য আসা উচিত না। এটা কি ক্লিয়ার করতে পারছি? সো নতুন দুইটা ধারণা নিয়ে আমরা এখন কথা বলবো। একটা হচ্ছে কি বলবো, গড়বেগ, আর একটা কি বলবো, তাৎক্ষণিক বেগ। কিন্তু দুটোই কার কোন কনটেক্সট থেকে আসবে? অসমবেগের কনটেক্সট থেকে আসবে। সুষম বেগের ক্ষেত্রে এই দুইটা জিনিস প্রযোজ্য নয়। ঠিক আছে? Okay. আগে গড়বেগটা নিয়ে কথা বলি, কারণ গড়বেগ নিয়ে কথা বলাটা ইজি। গড়বেগের ইংরেজি নাম কি বলবো? তাফালিস। তাফালিস, এভারেজ ভেলোসিটি। তাফালিস ভেলোসিটিও বলতে পারি, কোনো সমস্যা নেই, নিজেরা নিজেরা বললাম, কে আছে? তাফালিস ভেলোসিটি। ওকে। সো হ্যাঁ, মনে কর অনেক লাফাইতেছে, তাই তাফালিং করতেছে না? গড়বেগ তো এই জন্যই, কারণ সে তাফালিং করতেছে। ওকে, যাই হোক। সো গড় বেগ তাহলে আমরা কাকে বলতে পারি? তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা নর্মালি গাণিতিক ভাবে গড় কখন নিয়ে আসি? যখন অনেক রকম মান আছে, তখন সবগুলা মানকে যোগ করে মানের সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় পাই। কিন্তু বেগের ক্ষেত্রে জিনিসটা এরকম না। এখন গড় বেগ কেন প্রযোজ্য সেটা তো বুঝতে পারতেছি, যে একটা বস্তু অসমবেগে ঘুরতেছে, দ্যাটস ওয়াই। সো মনে করো আমরা যেই বস্তুটাকে এখন দেখব, সেই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এবং এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই ভদ্রলোক মনে করো এরকম একটা সাইন কার্ভের মতো আঁকা বাঁকা পথে গিয়ে শেষ পর্যন্ত বি বিন্দুতে আইসা থিতু হইছে। এই হচ্ছে বি বিন্দু। ঠিক আছে? আমরা এখানে একটা দূরত্ব সরণ নিয়ে কথা বলতে চাই না, আমরা শুধুমাত্র বেগ নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, শুধুমাত্র বেগ নিয়ে কথা বলতে চাই। এখন এই যে বি পর্যন্ত আইসা থিতু হইছে, আমাদের এই জায়গার পথে আমরা কি বেগ বের করতে যাচ্ছি না? আমরা কিন্তু দ্রুতিতে এখনো যাই নাই, গেছি। দ্রুতিতে গেলে কিন্তু আমাদের সব ধরনের দিকের হিসাব চলে যাবে। আমরা কিসে আছি? বেগে আছি। তার মানে দিকের হিসেব অবশ্যই রাখতে হবে, হবে, হবে। সো এখন তোমরা এই কথাটা বলো যে বেগ সমান, সাধারণভাবে বেগ ইকুয়ালস টু কি বলি আমরা? সরণ বাই সময়, তাই না? এখন এই যে একটা বস্তু ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট বেগে গেছে, আমি বলেই নিছি এ থেকে বি পর্যন্ত যতগুলো পয়েন্ট তুমি ইমাজিন করতে পারো, প্রতিটা পয়েন্টে তার বেগের মান ভিন্ন, আমরা এটা বলে দিচ্ছি। তাহলে সে এ থেকে বি পর্যন্ত এক্স্যাক্টলি কত বেগে আছে এটা মাপা যথেষ্ট কষ্টসাধ্য, বুঝতে পারতেছি। সো এই জায়গায় আমরা গড় বেগের ধারণাটা নিয়ে আসবো। তো গড় বেগের জন্য আমার কি সব মোটের হিসাব লাগে না? টোটাল দিয়া দিতে আমি গড় বেগ করবো, তাই না? সো এখন একটা বেগ ক্যালকুলেট করার জন্য আমার কি লাগে? সরণ লাগে আর সময় লাগে। আমি যদি এখন এই এ থেকে বি তে আসার জন্য তার মোট কতটুকু সরণ হয়েছে সেটা মাপতে চাই, তাহলে মোট সরণ আমি কি বলবো? এ থেকে বি পর্যন্ত লম্ব দূরত্ব, তাই বলবো না এখানে? তাহলে এ বিন্দু থেকে, যেখান থেকে শুরু করছে সেখান থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত আমি কি করব? একটা লম্ব টান দিব। আর এই হলুদ রশ্মিটা এখানে হবে আমার এ থেকে বি পর্যন্ত লম্ব দূরত্ব, মোট সরণ। বুঝতে পারি? কোনো কনফিউশন আছে? এ বিন্দুতে তার টি ইকুয়ালস টু 0 শুরু হয়েছে, আর বি বিন্দুতে তার টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় শেষ হয়েছে। কারেক্ট? তাহলে আমি বলবো এইখানে এই উদ্দীপকে আমাদের মোট সরণের মান কত? এবি। কোন সন্দেহ আছে? কোন প্রশ্ন আছে? না। এবং এই এ থেকে বি পর্যন্ত আসতে তার মোট গতিকাল কতটুকু লাগছে? শাবাশ, মোট গতিকাল হচ্ছে লাগছে টি সেকেন্ড। এবি মিটার হচ্ছে তার মোট সরণ, মোট গতিকাল হচ্ছে টি সেকেন্ড। সুতরাং গড় বেগের সংজ্ঞা হচ্ছে, গড় বেগ ইকুয়ালস টু হবে কোন একটা বস্তু তার সম্পূর্ণ গতিপথে মোট যতটুকু সরণ করেছে তাকে যদি আমি মোট গতিকাল দিয়ে ভাগ করি, যেই মানটুকু পাবো। দেখো একটু আগে উপরে যে লেখাটা লিখছি, সরণ বাই সময়, এখানেও কিন্তু কোথাও কিন্তু মোট কথাটা ইউজ করা হয় না। মোট কথাটা ইউজ না করা হয়, তুমি কি বুঝতে পারতেছো যে আমি চাইলে এই এ থেকে ধরো এই সি পর্যন্ত আসছে একটা নির্দিষ্ট সময়, আসছে না? আমি চাইলে এ থেকে সি পর্যন্ত সরণ নিয়ে, এ থেকে সি পর্যন্ত সময় নিয়ে একটা বাইক বাই বেগ বাই করতে পারি। আবার চাইলে ধরো সি থেকে শুরু করে এইখানে ডি পর্যন্ত আসছে,
এই সি থেকে ডি পর্যন্ত তার সি থেকে ডি পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে ওইটুকু নিয়ে আমি আরেকটা বেগ বের করতে পারবো। এরকম যে কোনো আমার ইচ্ছা মতো এ থেকে বি পর্যন্ত পুরো রাস্তায় যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে সরণ নিয়ে সময় নিয়ে আমি যে কোনো দুইটা পয়েন্ট পারবো। উল্লেখ করা যায় যে মোট ছিল মানে কোন দিকটুকু বের করতে হবে উল্লেখ করা যায়, বাট যখন তোমাকে গড় বেগ বের করতে বলছে তোমাকে তখন খেয়াল রাখতে হবে এক্স্যাক্টলি আদি বিন্দু কোথায়, এক্স্যাক্টলি শেষ বিন্দু কোথায়, এবং এই আদি আর শেষের মধ্যে মোট সরণ কত। এবং তার থেকে তুমি এই দুইটার অনুপাতি হবে গড় বেগ। আমি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তাহলে আমি কি গড় বেগের সংজ্ঞায় বলতে পারি অসম বেগে, আগে শুনো তারপর লিখো, অসম বেগে গতিশীল কোনো কণা মোট সময়ে অতিক্রান্ত মোট সরণকে সময় দ্বারা ভাগ করলে মান পাওয়া যায়, তাকে ওই কণার ভরবেগ বলে। বুঝে গেছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো? বলো সংজ্ঞাটা কি লিখবো? কোনো নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল বস্তুকণা তার মোট অথবা সম্পূর্ণ গতিকালে মোট যেই সরণ অতিক্রম করে তাদের অনুপাতকে গড়বেগ বলে। অবশ্যই ওই বস্তুকণার গড়বেগ বলে। এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখে নিও, বাট আমি জাস্ট আমার মতো করে বেসিকটা লিখে দিলাম। বুঝতে পেরেছি? কোনো নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল বস্তু কণা তার মোট বা সম্পূর্ণ গতিকালে মোট যেই সরণ অতিক্রম করে তাদের অনুপাতকে গড়বেগ বলে। জি, অবশ্যই 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 বলবেন তো। সি আর ডিটা হচ্ছে আমাকে যখন বলতেছে বেগ নির্ণয় করো, তখন কোথাকার বেগ যদি না বলে আমি তো যে কোনো জায়গার বেগ বের করতে পারি। তার মানে আমি এ থেকে সি পর্যন্ত অবস্থান নিয়ে এর মধ্যে কতটুকু সরণ হয়েছে ওই সরণ বাইর করে ওই সময় বের করে এই এ থেকে সি এর বেগ বের করতে পারি। আবার চাইলে ধরো সি থেকে শুরু করছে, মানে নতুন করে সি থেকে তো আবার শুরু করছি, তাই না? তাহলে সি থেকে ডি পর্যন্ত যে জায়গা, এইটুকু যদি চিন্তা করি তাহলে সি থেকে ডি পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে বাইর করতে পারবো না? আবার সি থেকে ডি পর্যন্ত সরণ কত এটা বাইর করতে পারবো না? তাহলে ওই সরণকে ওই সময় দিয়ে ভাগ ভাগ করলে কোনটুকুর বেগ পাওয়া যাবে? সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসার জন্য বেগ বাইর করা যাবে। এরকম করে ডি থেকে ই, ই থেকে এফ বা যে কোনো ইচ্ছা মতো দুইটা পয়েন্টের মধ্যে আমি বেগ বের করতে পারি। কোনোটা কি গড় বেগ হবে? না, জাস্ট ওইটা ওই দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে বেগ হবে। এবার আমি করতেই পারতেছি কারণ এগুলো কি অসমবেগে আছে। কিন্তু যখন আমি গড় বেগ চাবো, গড় বেগের ক্ষেত্রে আমি যে কোনো দুইটা নিতে পারবো না। মানে যখন আমি এই বেগের সমীকরণ লিখছি তখন তুমি যে কোনো দুইটা বিন্দু নিয়ে একটাকে আদি বিন্দু আর একটাকে শেষ বিন্দু বলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি গড় বেগ বলতেছো তখন তুমি যে কোনো দুইটা বিন্দু নিতে পারবা। তোমাকে একদম শুরুরটা নিতে হবে আর একদম শেষেরটা নিতে হবে, এইটাই। বুঝতে পারছো? অবশ্যই বেগ কি রাশি, নাম কি? অবশ্যই বুঝতে পারছি।
গড় বেগকে কিভাবে প্রকাশ করা হয়? গড় বেগের সংকেত হচ্ছে ভি এর উপরে একটা বার চিহ্ন দেওয়া হয়, ভি বার বলে। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? ওকে। যখন আমরা গতির সমীকরণগুলো পড়বো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এগুলো আছে না সামনে? এগুলা পড়ার পর মনে করে দিবে আমাকে অবশ্যই যে গড় বেগের জন্য কিছু আলাদা ফর্মুলা টাইপের, ফর্মুলা বলবো না ওগুলাকে, সমীকরণ বলবো, কিছু সমীকরণ আছে, ওগুলো যেন দেখাই, মনে করা দিও তখন, এখন না। আচ্ছা, গড় বেগ বোঝা হয়েছে তাইলে? গড় বেগ উদাহরণ দিতে পারবো। কোনো একটি বস্তুকণা 50 মিনিট সময় নিয়ে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে, না 100 কিলোমিটার স্মরণ হয়েছে, রাস্তা অতিক্রম না, সরি, রাস্তা অতিক্রম বলে গড় দ্রুতি হয়ে যাবে। 100 কিলোমিটার স্মরণ হয়েছে, সুতরাং সেই বস্তুকণার গড় বেগ ইকুয়ালস টু 100 কিলোমিটার বাই 50 মিনিট, বা 2 কিলোমিটার পার মিনিট, বা 2000 বাই 60 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এভাবে করে লিখে দিবা, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে তাৎক্ষণিক বেগ। এটার ইংরেজি নামটা একটু কঠিন। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আমি আগে দেখি যে ইনস্ট্যান্টেনিয়াস বানানটা ঠিক দিছি না। ইনস্ট্যান্ট, ইয়েস ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস, হ্যাঁ, একটু ই, এন ই ও ইউ এস, বুঝে নিও একটু। ওকে, এখন তাৎক্ষণিক বেগ আমরা বুঝাইছি না একটু আগে, যে এই মোমেন্টে কত বেগ। এখন বেগ নেওয়ার জন্য ব্যাপারটা বুঝছো, একটু আগেও দেখো, বেগ নেওয়ার জন্য তোমার অ্যাটলিস্ট দুইটা বিন্দু লাগে না? একটা আদি বিন্দু হয়, শেষ বিন্দু হয়। আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্ব, এটা কি সরণ? আর এই আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যাইতে যে সময় লাগছে, ওটা কি সময়, গতিকাল। তাহলে ওই সরণ বাই গতিকাল করলে তোমার কি আসতেছে? বেগ আসতেছে। তো তাৎক্ষণিক বেগ বের করার জন্য তোমার কি করতে হবে তাহলে? আবারও দুইটা বিন্দু লাগবে। কিন্তু এইখানে ধরো সি আর ডি এর মধ্যে এইটার যে বিন্দুর দূরত্ব অনেক বেশি দূরত্ব না? সি থেকে ডি বিন্দু থেকে জীবনে 1 মুহূর্ত লাগছে। মানে 1 মুহূর্ত বলতে কি, আমি 1 সেকেন্ডের থেকে কম সময় বুঝবো না, মানে একদম চোখের পলকে। তাৎক্ষণিক বলতে কি বুঝতেছি? একদম চোখের পলকের সিচুয়েশন, যে খুবই সময় কম দিব আমি, গতিকালটা কি হবে? অনেক কম হবে, ছোট হবে। গতিকাল যদি ছোট হয় তাহলে দূরত্ব অতিক্রান্ত যে সরণ হবে ওইটাও কি হবে? ছোট। আমি বুঝতে পারতেছি? তাহলে ওই একটা খুবই অল্প সময়ে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব বলতে পারি। আর যে সময়টা আমি দিচ্ছি এটাকে ক্ষুদ্রাতি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে যত ছোট চিন্তা করতে পারো তার থেকেও ছোট। একটা এক্সাম্পল দিই, তুমি কত ছোট চিন্তা করতে পারো হাইয়েস্ট? ন্যানো সেকেন্ড, মানে ন্যানো সেকেন্ড কত? 10 টু দি পাওয়ার, পিকোতে 15, তাই না? ন্যানোতে মনে হয়, ন্যানোতে মনে হয় 9 টাইপের 7 ন্যানো সেকেন্ড। ইয়েস, 10 টু দি পাওয়ার -9 হচ্ছে ন্যানো সেকেন্ড, -15 হচ্ছে পিকো। পিকো বা ফেমটো এরকম কিছু একটা হবে। তার মানে কি, পয়েন্টের পর 14টা জিরো দিয়ে একটা ওয়ান, তাই না? আমি যদি এখন পয়েন্টের পরে 100টা জিরো দিয়ে একটা ওয়ান দিই, তাহলে পিকোর থেকে ছোট হইলো না? কিছু একটা হইলো। কারণ আমি 100টা জিরো শূন্য দিচ্ছি, আরেকজন এসে 10,000টা শূন্য দিছে। কেন করবে না? কেন করবে না? যদি আমি বসাইতে পারি তাহলে করবে। মানে এক্সিস্ট করে না মানে কি? এক্সিস্ট করে না বলতে আমি কি বুঝবো? যার কোনো অস্তিত্ব নাই। আমি যেহেতু শূন্য বসাইতে পারতেছি, নাম্বার লিখতে, অস্তিত্ব তো ওখানেই আছে। আমি যেহেতু লিখতে পারতেছি, অস্তিত্ব তো ওখানেই আছে। বুঝাইতে পারছি? সো কেউ যদি বলে যে না ভাই 10,000টা শূন্য দিচ্ছে, আমি 1 কোটিটা শূন্য দিব, সমস্যা আছে? শেষ করতে পারবো আমি জীবনে? এরকম যদি কম্পিটিশন লাগি, জীবনে কেউ জিতবে এই কম্পিটিশনে? আমি 1 কোটি দিলেও 10 কোটি দিবে।
আবারও 10 কোটি সেমে আরো 1000 কোটি দিব। এরকম করে আমি জাস্ট দশমিক এর মধ্যে শূন্য বাড়াইতে থাকবো। তুমি কি বুঝতেছো কত ছোট যাওয়া সম্ভব? আমি ক্লিয়ার করতে পারছি? সো মূল ঘটনাটা হচ্ছে এইটাকেই বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটার কোনো লিমিট নাই। যেরকম কোনো কিছুকে বড় করার কোনো লিমিট নাই, একের পরে কত শূন্য দিতে পারো, লিমিট আছে? কেউ পুরা দুনিয়া সমান জায়গা জুড়ে শূন্য বসাইতে থাকলো, তারপরে আরেকজন এসে বলবে আমি দুনিয়ার সূর্য সহ জায়গা জুড়ে শূন্য বসাবো, সমস্যা আছে? আরেকজন বলে যতগুলা গ্রহ নক্ষত্র আছে সবগুলার মাটির জায়গা সমান শূন্য বসাবো। তাতে মানে এটাই বুঝিতেছি যে কোনো সো যদি আমি একের পরে শূন্য বসাতে থাকি ওটা বড় সংখ্যা হয়, আর দশমিক আর একের মাঝখানে শূন্য বসাতে থাকে তাহলে সেটা আস্তে 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 ছোট হতে থাকে, ওর থেকে ছোট হওয়া সম্ভব না। বুঝতে পারছি? ওকে, ওকে। সো তাৎক্ষণিক বেগের কথায় এইরকম একটা সময় ব্যবধান আসতে হবে যেই সময় ব্যবধানটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। বুঝতে পারছি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র কত ক্ষুদ্র এটা ডিসাইড করবে পর্যবেক্ষক তার পর্যবেক্ষণের সব সুবিধা অনুযায়ী। যেমন যখন গাড়িতে আসো তখন আসলে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ নিলেই এনাফ, এত ছোট যাওয়া লাগে না। কিন্তু যখন তুমি একটা পরমাণুর কম্পন মাপবা তখন 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ অনেক বড় সময়। মানে বুঝতেছো? আবার তুমি যদি পরমাণু বাদ দাও, তুমি একটা ইলেকট্রনের কম্পন মাপতে যাবা, তখন আবার ওই যে শূন্য আর দশমিক আর একের মাঝখানে 100টা শূন্য দিলেও কম হবে, মানে অনেক বেশি হবে বা আরো বেশি ছোট সময় লাগবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? যত তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলের জন্য যাবা তত তোমার সময় ব্যবধান ছোট থেকে ছোটতর করতে হবে। আমি কি বুঝাইতে পারছি আইডিয়াটা? সো দিস ইজ ওয়াই তাৎক্ষণিক বেগের সংজ্ঞায় কত ছোট সময় ব্যবধান নিব এটাকে তুমি ডিফাইন করতে পারবা। এই জন্য তুমি যে শব্দটা ইউজ করবে এটাকে তুমি বলবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কি বলবো? মানে ক্ষুদ্র যোগ অতি যোগ ক্ষুদ্র। যদি সন্ধি বিচ্ছেদ করো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দ্বারায় ক্ষুদ্র যোগ অতি যোগ ক্ষুদ্র, মানে ক্ষুদ্রের থেকেও অতি ক্ষুদ্র, ওইটাকে বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। মেক সেন্স করতেছি শব্দটা? চমৎকার। তো আমরা সময় তাৎক্ষণিক বেগ বলবো কোন নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল কোন বস্তুকণা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ অতিক্রম করে কোন নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল কোন বস্তুকণা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে সরণ অতিক্রম করে সেই সরণকে সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ঠিক ওই মুহূর্তের বেগ পাওয়া যায়। মুহূর্তের মানে প্রথমে হ্রস্বকার তারপরে দীর্ঘকার, সেই মুহূর্তের বেগ পাওয়া যায়। একেই তাৎক্ষণিক বেগ বলে। নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোতে গতিশীল কোনো বস্তুকণা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ অতিক্রম করে সেই সরণকে সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ঠিক ওই মুহূর্তের বেগ পাওয়া যায়। একেই তাৎক্ষণিক বেগ বলে। ওই ওই মুহূর্তের বেগ। এখানে তাৎক্ষণিক বেগ হয়তো আদিবেগ, আদিবেগ বুঝাইতে ইউজ করতে পারে যে একদম গতির শুরুতে তাৎক্ষণিক বেগ এত, আর গতির শেষে তাৎক্ষণিক বেগ এত, তাহলে একটা শেষ বেগ হবে কনটেক্সট অনুযায়ী। বুঝাইতে পারছি?
কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। একটা লাইন একটু লিখায় রাখি, এটা হচ্ছে তোমাদের কি বলবো ইয়ার জন্য, এমসিকিউর জন্য। সেটা হচ্ছে, যদি বেগ সুষম হয় তাহলে গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে। কারণ তো বুঝতেই পারতেছো। এক্স্যাক্টলি। আরেকটা ইনফরমেশন আমি লিখে দিতে চাই, সেটা হচ্ছে গড় বেগ, এটা হচ্ছে পুরো গতিকালের সরণকে মোট সময় দ্বারা ভাগ করে পাওয়া যায় গড় বেগ, তাই না? আর তাৎক্ষণিক বেগ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের বেগ। গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা, গড় বেগ হচ্ছে পুরো সময়ের বেগটা, আর তাৎক্ষণিক বেগটা হচ্ছে একটা নির্দিষ্ট মুহূর্তের বেগটা। বলো। এক্স্যাক্টলি, নির্দিষ্ট টাইম না, না নির্দিষ্ট টাইম না, নির্দিষ্ট মুহূর্ত, শুধু টাইম বললে হবে না। কারণ তুমি যখন ভরবেগ বলছো ওটা তো নির্দিষ্ট টাইমেই হইতেছে, অনির্দিষ্ট টাইমে তো হচ্ছে না, হচ্ছে? বুঝতে পারছি, মানে মুহূর্তে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন সাধারণত তাৎক্ষণিক আমরা একটু পরে আঁকবো, আজকের ক্লাসে হয়তো লেখচিত্র আঁকার সময় হবে না। আগামী ক্লাসে আমরা বেগ বনাম সময় লেখচিত্র দেখব, এবং আগামী ক্লাসে বেগ বনাম সময় লেখচিত্র দেখার পরে আমাদের দ্রুতি আসবে, দ্রুতির পরে ত্বরণ আসবে, ত্বরণ শেষ করার পরে আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র দেখব। এই লেখচিত্রগুলো শেষ করে মাত্র আমরা গতির সমীকরণে যাব। গতির সমীকরণ শেষ করার পর আমাদের পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র আসবে। গ্যালিলিও সূত্র যদি শেষ হয়ে যায় তাহলে মোটামুটি অধ্যায় 2 শেষ। আমরা ধারণা করতে পারি আরো 4টা ক্লাস লাগবে আমাদের অধ্যায় 2 শেষ করতে, এবং 6টা ক্লাস লাগবে অধ্যায় 2 এর অঙ্ক সহ শেষ করতে। 2টা ক্লাস রাখবো শুধুমাত্র অঙ্ক করতে। তার মানে এই না যে আগামী ক্লাসগুলোতে এই 4টা ক্লাসে অঙ্ক করবো না, ওই 4টা ক্লাসে অঙ্ক করবো জাস্ট ধরো একটা সমীকরণ দেখাই, সেই সমীকরণ বোঝানোর জন্য একটা বা দুইটা অঙ্ক, অত বেশি অঙ্ক থাকবে না, ঠিক আছে? সো ধারণা করতে পারি আমরা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গতি চ্যাপ্টারটা শেষ। কিন্তু দেখো, আমি গতি চ্যাপ্টার শেষ করছি, তোমাদের শেষ হয় নাই, সমস্যায় পড়ে যাবা। কারণ চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন বল চ্যাপ্টারে যাব, তখন কিন্তু আর এত স্লোলি আগাবো না, তখন কিন্তু অনেক জোরে টান দিতে হবে আমাকে। বুঝাইতে পারছি? সো এই জন্য তোমাদের সময় হচ্ছে আগামী 4 ক্লাস, 6 ক্লাস না, আগামী 4 ক্লাস, যত রকমের হোমওয়ার্ক বাকি আছে জমা দেওয়া, তোমাদের নিজেদের যত রকমের সমস্যা, যত রকমের কনফিউশন, বই রিলেটেড বা গাইড রিলেটেড যা যা আছে এই সম্পর্কিত প্রশ্ন আমাকে করা। 4টা মাত্র ক্লাস, আগামী শুক্র শনি আর তারপরের শুক্র শনি। আগামী শুক্র শনি হচ্ছে 21-22, তারপরের শুক্র শনি হচ্ছে 28 তারিখ আর 1 তারিখ। 1 তারিখের মধ্যে, মার্চের 1 তারিখের পরে কিন্তু ধরো আমি চাইলেও তোমাদেরকে সময় দিতে পারবো না যেই সময়ে তোমরা প্রশ্ন করো। বুঝাইতে পারছি? সো এই ব্যাপারটা খেয়াল রাখবা। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 21শে ফেব্রুয়ারির আগেই আমরা অ্যাটলিস্ট একদিন এক্সট্রা অনলাইনে বসবো, ঠিক আছে? সেই দিনটা কবে হবে? ধরে রাখো সেই দিনটা মঙ্গলবার হতে পারে, মঙ্গলবার সন্ধ্যার 7:30 বা 8টার দিকে হইতে পারে, ঠিক আছে? মঙ্গলবার সন্ধ্যা বা রাতে বেলা 8টার সময় ইনশাল্লাহ, ঠিক আছে? এইটাতে আমরা কি করব তাহলে, মঙ্গলবার রাতে 8টার সময় যদি বসি, আমরা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র
শুরু করে দিব। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? চমৎকার, আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। বাসায় বসে এই যে দুটি দ্রুত মানে তাৎক্ষণিক বেগ হাবিজাবি সংখ্যাগুলা লিখছি, এগুলা ঠান্ডা মাথায় পইরা বুঝা আসবেন। ঠিক আছে? ক্লাস গুগল মিটে হবে, ইয়েস। হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দিব, ওইটা ধরো আগে থেকে আমরা আলোচনা করে লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিব না।